সুপ্রিম কোর্টের অর্ডারকে সবসময় বুড়ো আঙুল দেখানো এই প্রশাসনিক প্রধানের একমাত্র কর্তব্য হয়ে রয়েছে। না হলে সরকারি কর্মচারীরা তো পোস্টাল ব্যালটে তো আমি একদম জিরো হয়ে যাব। তোমার এলাকা তুমি ইফতারি না দিয়ে তুমি বাইরে ঘুরে ঘুরে খেয়ে খেয়ে আসছো। মুসলমানদের রমজান, সেই রমজানের সময় আপনি কিছু পাঠিয়েছিলেন? মুসলমানরা ধরবেই, মুসলমানরা যাক, মুসলমান ওই এলাকায় গেলে মুসলমানরা ধরবে, এবং তাহলে সেই পরিশ্রমী তার পাশে সবার থাকা উচিত। এবং শুভেন্দুরও ওখানে সবচেয়ে কম হলেও 10,000 ভোটে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনই মুখই হতে পারে না, মুখোশ একটা, কোনোদিন মুখ নয় না, মুখোশ। যারা যে আগে যে বেতন পাচ্ছিল মাঝখান থেকে এজেন্সিরা খেয়ে নিচ্ছিল, তাহলে সে এজেন্সিরা কারা? এই তৃণমূলের কিছু লোকজন। স্যার, ডিএ নিয়ে রাজ্য সরকারের কর্মচারীরা বহুদিন ধরে বহু টানাপোড়েন সহ্য করেছে। এইবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ডিএ দেওয়া হবে, তখন আবার দেখা যাচ্ছে হিসাবের গরমিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর কত গড়িমসি করবে? দেখুন, প্রথম কথা, এর সদিচ্ছা নেই। সুপ্রিম কোর্টের অর্ডারকে সবসময় বুড়ো আঙুল দেখানো এই প্রশাসনিক প্রধানের একমাত্র কর্তব্য হয়ে রয়েছে। কারণ পয়সা নেই, পয়সা থাকবে কি করে? পয়সা তো লুটে পুটে খাচ্ছে, মানে দান ধ্যান করার নামে পয়সা লুটে পুটে খাচ্ছে। এবং এর যে ডিএর যে এরিয়ার যেটাকে বলা, যেটা পাওনা, সেটা দিচ্ছে। কালকেরই তো আমি 2-3 জনের সঙ্গে কথা হচ্ছিল, বিভিন্ন জনের বিভিন্ন মাস থেকে দিয়েছে, হিসেব করে দিয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন মাস থেকে দিয়েছে, এবং তার ভিতরে জোচ্চুরি করে দিয়েছে আর কি। যার যত সেটা পাওয়ার কথা সেটা না দিয়ে তার বলছে ফুল পেমেন্ট, তারপরে দেখা যাচ্ছে সে তার 1/3 পাচ্ছে। তাই এটা কেন? এর মানে যে দেওয়ার ইচ্ছা নেই তাই দিতে হচ্ছে আর কি। কিছু তো করার নেই, দিতে তো হবে, কিন্তু ওর দেওয়ার ইচ্ছা নেই কিছুতেই। আর সেই জন্যেই এই অবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এসছে, যে আমি দেবো না, এই জাহকমাক করে একটু চাঁদ সওদাগরের মতো ডানা বাম হাতে পুজো দেওয়ার মতো। ভোটের বেলায় বলে কথা, সামনে ভোট, না হলে সরকারি কর্মচারীরা তো পোস্টাল ব্যালটে তো আমি একদম জিরো হয়ে যাব, সেটা বুঝে গেছে। কিন্তু তবুও পোস্টাল ব্যালটে সরকারি চাকরিজীবী তথা শিক্ষিত ছেলেমেয়েদের ভোট কোনোভাবেই পাচ্ছে না। অন্যদিকে স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের দিকে যদি আমরা তাকাই, তিনি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ ঘুরছেন, বিভিন্ন জায়গায় সভা করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, কিন্তু ভবানীপুর তার নিজের কেন্দ্র, যেখানে একটা হাই ভোল্টেজ কেন্দ্র, শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, সেইখানে তেমন কোনো সভা মিছিল দেখা যাচ্ছে না। এটা কেন? তার একটাই কারণ, ভবানীপুরের মানুষদের প্রতি কিচ্ছু করেনি। তা ভবানীপুর মানুষদের সামনে যাবে কি করে? গেলেই এক্ষুনি তারা যেমন আশেপাশে ধরছে, কি কাজ হয়েছে? বিশেষ করে ভবানীপুরে 20% সংখ্যালঘু, 20% নন বেঙ্গলি। 20% সংখ্যালঘুরা বেশ কিছুজন এসেছিল, তারা নিজেরাই বলেছে যে আমাদের এখানে কোনো উন্নয়ন করেনি। সংখ্যালঘুরা আমরা যেমন আছি ঠিক তেমনই আছি। এবং তারা অনেকে বলেছে, তুমি বাইরে, খুব সুন্দর কথা বলেছে, যে তুমি বাইরে গিয়ে ইফতারিতে গিয়ে অংশগ্রহণ করছো, আর আমাদের এখানে 30 দিন রোজা হলো, সেই রোজার সময় এটা তো তুমি এই এলাকার জনপ্রতিনিধি, তাহলে এখানে তুমি ইফতারি পার্টি দিয়েছো। তুমি ইফতারি পার্টি না দিয়ে তোমার এলাকায় তুমি জনপ্রতিনিধি হয়ে তোমার এলাকা তুমি ইফতারি না দিয়ে তুমি বাইরে ঘুরে ঘুরে খেয়ে খেয়ে আসছো। বড় প্রশ্ন, বিরাট প্রশ্ন। এবং তারা বলছে এইটা নিয়ে আপনি বলবেন। তাহলে বলছে আপনি মন্দির করছেন, করুন, কিন্তু আপনি মুসলমান প্রীতি দেখান। আমাদের এই আরেকটাই কথা, আমাদের এই রোজার সময় বহু গরিব মানুষ আছে, বহু অসুস্থ ব্যক্তি আছে, তারা রোজা করেছেন, তাদের রোজার আপনি দীঘা জগন্নাথ মন্দির করার সময় তারপরে আপনি প্রসাদ পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আপনার এলাকায় আপনি প্রসাদ পাঠিয়েছিলেন, মানে আপনি তো ওখানকার জনপ্রতিনিধি, তাহলে সেই এখানে প্রসাদ, অর্থাৎ মুসলমানদের রমজান, সেই রমজানের সময় আপনি কিছু পাঠিয়েছিলেন? রমজানের পরে ঈদের সময় কিছু পাঠিয়েছিলেন? বা রমজান সারাদিনের পরে বয়স্ক গরিব মানুষ যারা রোজা করেছে তাদের সারাদিনের পরে কিছু কি ইফতারি পাঠিয়েছিলেন? একদিনের জন্য ইফতারি পাঠিয়েছিলেন? সেই সব মুসলমানের প্রশ্ন, যে আমরা ভোট নোটাতে দেবো, আমরা নোটাতে ভোট দেবো, আমরা কাউকে ভোট দেবো। মানে ক্লিয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো যাচ্ছে না, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম নিশ্চিত ভোটার ছিল, তারা থাকছে না। এবং ওখানে মুসলিম ভোট 40,000, ঠিক আছে। এবারে সেখানে
ভোট মানে ভোট ক্যান্সেল হয়েছে 40,000-এর আশেপাশে, 40,000-এর বেশি, মানে ওই আর কি হ্যাঁ, আশেপাশে ধরলাম, আশেপাশে ধরলাম, এখনো বাকি হয়তো বা। হুম। তা এইবারে সে ভোটগুলো তো বেশি তো মুসলিমদের ভোট। হুম। তাহলে যে কজন আছে তারা তো এমনিতেই এই তাদের এলাকার বঞ্চনা করেছে বলে তারা তো ভোটই দেবে না। তাহলে আপনি বলুন তো উনি জিতবেন কি করে? ওনার জেতার কোনো অপশন আমি দেখতে সেই পাচ্ছি না। মুসলিমদের টার্গেট করে সেই মুসলিম ভোটগুলোকে নিজের দিকে টানতেই কি ফিরহাদ হাকিমকে সেই কেন্দ্রের দায়িত্ব দিয়েছেন। যে আমি গেলে এক্ষুনি আমাকে প্রশ্ন করবে। হুম। ফিরহাদ হাকিম গেলে ফিরহাদ হাকিম বললো আমি কি এই এলাকার জনপ্রতিনিধি? তাহলে এই প্রথম একজন জনপ্রতিনিধি তিনি তার নিজের এলাকায় প্রচার করতে ভয় পাচ্ছেন। তারপর আবার মুখ্যমন্ত্রী, তিনি দেখতে পাচ্ছেন চারিদিকে যারা প্রচারে যাচ্ছে তাদেরকে ধরছে। হুম, তাহলে উনি মনে করেছেন তাহলে আমাকে ধরবে, মুসলমানরা ধরবেই, মুসলমানরা যাক, মুসলমান ওই এলাকায় গেলে মুসলমানরা ধরবে। এবং ওখানে শুভেন্দু অধিকারী জিতছে। এই কারণে বলছি শুভেন্দু দাকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমার এখানে যারা পরিশ্রমী ছাত্রছাত্রী তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাই, কারণ তারা পরিশ্রম করে জয়ী হয়। হুম। ঠিক শুভেন্দু অধিকারী প্রচুর পরিশ্রম করছে। তাহলে সেই পরিশ্রমী তার পাশে সবার থাকা উচিত। এবং শুভেন্দুরও ওখানে সবচেয়ে কম হলেও 10,000 ভোটে জিতবে, সবচেয়ে কম হলে 10,000 ভোটে শুভেন্দু অধিকারী জিতবে এবং জিতছে। আর সেই জন্যই মমতা ব্যানার্জি বলবে আমি আমার এলাকায় তো প্রচারে যাইনি, হ্যাঁ, তাই আমি ভোট পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনি বলছেন যে এটা বলতে পারেন নিজের এলাকায় প্রচারে যাননি, তিনি যাচ্ছেনও না, আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এক কথা বলছেন, কোথাও যদি প্রার্থী পছন্দ না হয় মনে করবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ। 10 বছর পর 2016-তে এই কথা বলেছিলেন, আবার 10 বছর পর একই কথা কেন বলতে হচ্ছে? দেখুন, যে এবছর মমতা ব্যানার্জিকে আমি শুনতে পাচ্ছি না যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী শুনতে কিন্তু পাচ্ছি না। ওই যেখানে গোলযোগ হচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে আসলো যে মনে করবে আমরা মুখ, এই মুখদের আর মানুষ চাচ্ছে না, ভাইপো মুখ মানুষ চাচ্ছে না। আর আপনার এলাকায় আপনাকেই চাচ্ছে না বলেই তো আপনি ওখানে ভোটে যেতে পারছেন না ভবানীপুরে। অদ্ভুত ব্যাপার, নিজের এলাকায় নিজের জনপ্রতিনিধি সব বসে আছে আর উনি ওনার এলাকায় নেই, বিভিন্ন জনকে দিয়ে সেখানে পাঠিয়ে দিচ্ছে তোরা আমারও একটু তদবির কর, না হলে আমার ওখানে জেতাটা কষ্টকর। মানে নন্দীগ্রামে তো হারছেই, হ্যাঁ নিশ্চিত নন্দীগ্রামে হারবেই। এবং নন্দীগ্রামে হারার পিছনে অন্যতম আমি মানে মমতা ব্যানার্জি হারার পিছনে আমি অন্যতম ধন্যবাদ দেবো নওশাদ সিদ্দিকীকে, তৃণমূল হারার জন্য। হ্যাঁ ধন্যবাদ দেবো। এবং নওশাদ সিদ্দিক এরকম বহু জায়গায় প্রার্থী দিলে খুব ভালো হয় আর কি, যে নওশাদ সিদ্দিকী সিপিএম জোট, তাহলে নন্দীগ্রামে কিন্তু সিপিএম দাঁড়ানোর কথা, তাহলে কোন অঙ্কে নওশাদ সিদ্দিকী আবার আলাদাভাবে সেখানে প্রার্থী দেয়? অঙ্ক বিরাট গেম খেলা হচ্ছে এখানে। কিন্তু স্যার আপনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে তৃণমূলই নিচ্ছে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই তৃণমূল দলের মুখকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনই মুখই হতে পারে না, মুখোশ একটা, কোনোদিন মুখ না, একটা মুখোশ। মানুষ বুঝে গেছে যে আপনি কি ধরনের নেতা। আপনি গেছেন সেখানে হচ্ছে কি আপনার সামনে চেয়ার ভাঙচুর করেছে, মারপিট করেছে, তাহলে আপনি কি ধরনের নেতা? আপনার কোনো কন্ট্রোলই নেই, আপনি আমার যুব নেতা, এটা কোনোদিন হয় নাকি? সবুজ সেনার সেনাপতি বলা হয়। হ্যাঁ, ওই একটা সেনাপতির সামনে যারা যুদ্ধ করবে তারা মারপিট করছে, তারা সেনাপতির কথা শোনে না। অদ্ভুত ব্যাপার। এবং সেখানে সামনে মারপিট করে অনেকে বার হয়ে চলে গেল। তাহলে কি ধরনের দলের কোনো শৃঙ্খলা নেই, দলের মধ্যে কোনো নীতি নেই, কোনো কিছু নেই বলে আজ তার সামনে ওরকম করছে। সহজ কথা বলেছে, তৃণমূল দলের ভবিষ্যৎ কি 2026-এর পরে? শেষ। তৃণমূল দলের ভবিষ্যৎ শেষ, একদম শেষ। তৃণমূল দলের ভবিষ্যৎ শেষ। তৃণমূল কোনোভাবেই এই বিধানসভায় আসতে পারছে না। আর বিজেপি অন্তত তৃণমূলের থেকে একটা সিট বেশি পাবে, অন্তত একটা সিট বেশি পাবে বিজেপি। এবারে কে কত পাবে সেটা তো এখন বলা যায় না, কিন্তু আমি বলছি বিধানসভা ইলেকশনে এই 2026-এ অন্তত একটা সিট বিজেপি বেশি পাবে। আপনি বলছেন অন্তত একটা সিট বেশি বিজেপি পাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতটাই কনফিডেন্ট, তিনি বলছেন আমি সমস্ত দিকে উন্নয়ন করেছি। তিনি যেখানে যাচ্ছেন সেখানে একদম নাম ধরে ধরে বলছেন আমি এইখানে এই উন্নয়ন করেছি, এখানে ঘাট বাঁধিয়ে দিয়েছি, এখানে মানুষের উন্নয়নের জন্য এই করেছি। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না? মানে সিন্ডিকেট রাস্তার উন্নয়ন হয়েছে, দুর্নীতির উন্নয়ন হয়েছে। আপনি বলুন তো, সুপ্রিম কোর্ট কত আগে অর্ডার দিয়েছে 4 সপ্তাহের মধ্যে 12% সুদে টাকা নিতে হবে, হয়েছে?
উন্নয়ন হচ্ছে, সেখানে আবার ফের কোর্ট অফ কন্টেম হলো, তাদের এটা নিতেই, টাকা ফেরত নিতেই হবে। কই, তাহলে উনি কোর্টকে মানেন না, উনি ওর মনার মুখে উন্নয়ন শোভা পায়, কোর্টকে মানে না। মাদ্রাসা উন্নয়ন দপ্তরের মন্ত্রী উনি, হ্যাঁ, তাহলে সেই মাদ্রাসা অ্যারাবিক প্রাইমারি আপার প্রাইমারি রেজাল্ট বার হয়নি। অ্যারাবিক কারা? যারা আরবি সাবজেক্ট, তারা মুসলমান। তাহলে তাদেরকে এত অনীহা। আনএডেড মাদ্রাসা, তারা দীর্ঘদিন রমজানের সময় আন্দোলনে বসছিল, তারা উঠে চলে গেল 17 তারিখে, তাদের কোনো প্রমিস করলো না। তাহলে এটা কি করে হয়? এনএসকে ওয়েব ভোকেশনাল, তারা ট্রেনিংয়ে, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের 5-6 মাস ধরে বেতন বন্ধ। তার এবং যারা যে আগে যে বেতন পাচ্ছিল, মাঝখান থেকে এজেন্সিরা খেয়ে নিচ্ছিল। তাহলে সে এজেন্সিরা কারা? এই তৃণমূলের কিছু লোকজন। উনি উন্নতি করেছেন, ওই উন্নতি 1,500 টাকা করে দিচ্ছি, এটাই ভালো হয়েছে। 1,500 টাকা করে দেবে, মানে ছেলেরা ওতে চুল্লু, বেশ কিছু, সবারকে বলছি না, বেশ কিছু চুল্লু বাজ একটু বেশি হয়ে যাবে। এবারে 1,500 টাকার যে ফ্যাক্টরটা, এটা কাজ করবে না বলছেন? কোনো কাজ করবে না। তারা জানে টাকাটা তো মমতা ব্যানার্জি দিচ্ছে না, আমাদের টাকা। বুঝে গিয়েছে এতক্ষণে। হ্যাঁ, বুঝে গেছে, আমাদের টাকা তুমি আমাদের দিচ্ছ। লক্ষ্মীর ভান্ডারও সকলে বুঝে গেছে, ইমাম ভাতাও বুঝে গেছে, আমাদের টাকা আমাদের দিচ্ছ। তা আমাদের টাকা আমরা, আমাদের পয়সা আমরা খেয়ে কাকে আমরা ভালোবাসবো, কাকে ঘেন্না করবো, সেটা আমাদের ব্যাপার। সেই জন্য যুব সম্প্রদায়ের ভোট ওনার আশা করলে চলবে না। একটাই শেষ প্রশ্ন স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করেও যদি হেরে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? তৃণমূলের এত কিছু করে হেরে যাওয়া মানে, এত কিছু কুকাজ করলে যে, সে তো এত কুকাজ করে যে হেরে যাওয়া স্বাভাবিক। এত ভালো কাজ করলে তাহলে মানুষ ওকে ভোট দিত। এত কুকাজ করে করে আবার বলছে যে আমি, আমার জেতার আশা, কোনোদিন নিজেই করে কি করে আমার জেতার আশা? জেতার আশা এবং আমি বলছি সংখ্যালঘু ভোটের বিরাট ফ্যাক্টর হয়ে গেছে। সংখ্যালঘু ভোট 6 ভাগে ভাগ হচ্ছে, 6 ভাগে ভাগ হয়ে যাচ্ছে বিজেপি ছাড়া। তাহলে বিজেপি তো খুব মানে তুড়ি মেরে জিতে যাবে, সংখ্যালঘু এলাকায় বিজেপি জিতে যাবে, খুব স্বাভাবিক। সংখ্যালঘু ভোট যদি, যেখানে 70% ভোট, সেখানে 6 ভাগে সংখ্যালঘু ভোটে ভাগ হচ্ছে, সেখানে যদি বিজেপি একজোট হয়ে হিন্দু ভোট 25% পায়, তাহলে তো বিজেপি জিতে যাবে, খুব স্বাভাবিক জিনিস। এটা তো অসুবিধার কিছু নেই। মানুষ বুঝে গেছে, সংখ্যালঘুরা পুরো বুঝে গেছে যে এই সরকারকে আমরা রাখবো না। বিজেপি আমাদের বাইরে থেকে বললেও দেখা যাক একটা সুযোগ বিজেপিকে দিয়ে, সংখ্যালঘু মানুষের এটাই ইচ্ছা। আপনি আপনার ভাষা যেটা বলতে, বিজেপির জুজু দেখা তৃণমূল, সেটা আর নেই। মুসলমানদের সে নেই, মুসলমানদের সে ভয় কেটে গেছে। তারা বুঝে গেছে সব কিছু মিথ্যাচার করে করে মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বানিয়ে হিন্দু ভাই বোনদের কাছে খারাপ করেছে, আর কিছু না।